আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। গতকালকে আমরা শুনেছি সেটি। আমরা দেখেছি বিএনপি 237টি আসন ঘোষণা করছে, বাকি শরিকদের জন্য রাখা হয়েছে, এবং এর মধ্যে কতগুলো শরিকরা পাবে বা কতগুলো এনসিপির সঙ্গে আলোচনা চলছে আমরা কিছুই জানি না, শুধু জানি যে একটি আলোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আসলে? যে নির্বাচন যখন আসে তখন একটা বোঝাপড়ার বিষয় থাকে। নির্বাচনের মাঠে সচরাচর ব্যবহার হয় জোট, আরেকটা হচ্ছে সমঝোতা, আবার অর্থ বোঝাপড়া একই কথা। তো নির্বাচনে যে জোট অথবা যে বোঝাপড়া আমরা বাংলাদেশে দেখে এসেছি, যেটা একটু ছাড় দেয়া, উভয় পক্ষকে একটু ছাড় দেয়া। তো এখানে ইসলামী যে রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভোট আছে, পরিমাণে কম বা বেশি। তো প্রত্যেকটা দল আবার ম্যাটারও করে, কারণ তারা অত্যন্ত সামাজিক পর্যায়ে একটা তাদের বিস্তার থাকে আলেম ওলামাদের। তো আবার একটা তথ্য তো এবার একটু বাড়তি আছে, যেটা আমরা ভুলে যাই। 5 আগস্টের আন্দোলনে এবার আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজের পাশাপাশি মাদ্রাসাগুলোর ব্যাপক অংশগ্রহণ ছিল। কোথাও কোথাও মাদ্রাসার অংশগ্রহণ ছিল একদম দেখবার মতো। হয়তো ওই সময়ে ঠিক ওইভাবে কাভারেজটা পাইনি, কিন্তু মাসুদ ভাই নিজেই সামনে ছিলেন, আমি দেখেছি, বেশ কিছু ভিডিও দেখেছি, কিন্তু তারা ওইভাবে গণমাধ্যমে ওইভাবে আসেননি। তো তাদের মধ্যে কিন্তু গত বছর কয়েকে কোনো না কোনোভাবে দূরত্ব একটু কমেছে। একসময় তারাও কিন্তু জামাতকে খুব ইসলামী দল মনে করতেন না, জামাত ইসলামকে তারা একটা ভিন্নভাবে ব্যাখ্যা করতেন। তো যখন তিনি সঠিক বলেছেন যে জোট করতে গেলে সিলেবাসটা একটু বড় হয়, একটু মোটা হয়, আর যদি বোঝাপড়া নিতান্তই আসন ভিত্তিক বোঝাপড়া, এখানে আদর্শিক বোঝাপড়া খুব একটা আসলে থাকে না। হয়তো সমাবেশে বলেন, কর্মীদেরকে আকৃষ্ট করার জন্য বলেন, প্র্যাকটিক্যালি আসন ভিত্তিক বোঝাপড়া, যে কার কত ভোট আছে মাসুদ ভাই হয়তো বলতে চাচ্ছেন না, ওনাদের নিজেদের কাছে একটা হিসাব থাকে। এবং আমাদের আলেম ওলামারা কিন্তু হিসাবে যে কারো চেয়ে অত্যন্ত পাকাপোক্ত, তাদের হিসাব খুব একটা নড়চড় হয় না। তো ওই রকম একটা অবস্থায় বিএনপি অত্যন্ত কৌশলী, খেয়াল করে দেখুন 73টার মতো আসন কিন্তু খালি রেখেছে। আবার যেটা ঘোষণা করেছে নোট দিয়ে রেখেছে যে এটা চূড়ান্ত নয়। এই যে চূড়ান্ত নয়, এই 2-3 শব্দের বাক্যটা অনেকের কাছে খুব দামি। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেন, যারা নমিনেশন পান নাই অনেকেই তারা ওইটা কোট করে এরপর একটা মন্তব্য লিখছেন। তো আবার যেটা বাজারে আলোচনা হচ্ছে যে জামাতের সাথেও তাদের কথা হচ্ছে, এনসিপির সাথেও কথা হচ্ছে। তো এই কথা হওয়াটা তো ভালো। এক সময় তো ভাই কথাই হতো না। আমাদের একটা অর্জন যে এসেছে, এটা যদি কেউ অস্বীকার করে অথবা অগ্রাহ্য করার চেষ্টা করে, ভবিষ্যতে পস্তানো লাগতে পারে। আমাদের ঐকমত্য কমিশন অনেক কিছু দিতে পারেনি, কিন্তু একটা জিনিস কিন্তু দিয়েছে জাতিকে, এটা মনে রাখবার মতো। তারা একসাথে বসেছেন সবাই। আগে যেখানে দূর দূরান্ত থেকে নিম্নমানের গালিগালাজ করতেন, একসাথে যে বসেছেন, এটা বাংলাদেশে কিন্তু ধারণাও করা যায়নি অনেক সময়। আমরা দেখেছি সালাউদ্দিন সাহেবের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাতদের কোনো একটা কড়া মিঠা কথা হয়েছে, কিন্তু পরক্ষণে দেখেছি তারা আবার পাশাপাশি দাঁড়িয়েছেন, জড়িয়ে। কিন্তু আবার আমরা বলতেও শুনেছি যে ঐক্যমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যখন কেউ মনে করে, তখন কিন্তু একটু ক্ষোভ আসে। তখন বিএনপির মতো একটা বড় দলের এই ধরনের ক্ষোভ আসা তো স্বাভাবিক। তারা শুধু 1 নম্বর দল বললেই হবে না, অন্যদের সাথে তাদের স্কেলের তফাৎটা অনেক। কিন্তু যখন ঐকমত্য কমিশনে যায়, তখন বিএনপি একটা রুল নম্বর মাত্র। এটা আমরা একটা নাটকে দেখেছিলাম যে এক ছাত্রকে শিক্ষক বলছে 1 2 3 করে ডাকতে ডাকতে 4 নম্বর ছাত্রের কাছে গেছে। তো বলছে রোল নম্বর 4। এই ছেলে কথা বলছে না, ইয়েস স্যার অথবা হাজির জনাব কিছুই বলছে না। তখন শিক্ষক বলছে, কুদ্দুস তোর না 4? আপনি তো জানেন, আবার আমার বলতে হবে কেন? বিএনপি ওই রকম একটা খুব একটা বেদনার মধ্যে আছে, যেটা সালাউদ্দিন সাহেব কিন্তু একদিন বলেছেন যে আমরা কি 6 নম্বর রোল নম্বরের দল। আবার এনসিপি দেখেন, এটার কাউন্টারে বলেছে যে আমরা কিন্তু 45-46 নম্বর দল হতে আসেনি। অর্থাৎ রুল নম্বরের একটা বিষয় আসে, সবার মধ্যে কাজ করে। তো সেটা আমাদের যে মাসুদ ভাই আছেন, তাদের দলও কিন্তু একদম ছোট নয়। তাদের হয়তো রাজনৈতিক বিচরণ বা তারা তত কৌশলী আগে ছিলেন না, সাম্প্রতিক সময় তারা যত কৌশলী। অর্থাৎ এবার প্রত্যেকেই প্রত্যেককে আমল দিতে হবে, সেটা হচ্ছে বড় কথা। আপনি বিএনপির নমিনেশনে দেখেন, অন্তত একটা বিষয় কিন্তু তাদেরকে তো কেউ চাপ দেয়নি। সরকারের দিক থেকে সরকার একটা অবস্থানে আছে যে তারা কোনো কিছু আরোপ করবে না। এখন পর্যন্ত সরকারের এই অবস্থান কিন্তু বিদ্যমান, যে রাজনৈতিক দলগুলো ফয়সালা করুক। এটা সরকারের কৌশল বলেন আর শ্রদ্ধা বলেন, যেভাবে নিতে পারেন। আবার এটাকে সাপলুডও নিতে পারেন, যে বল ছেড়ে দিয়ে মজা দেখে কিনা, আছে এই ধরনের ধারণা।
তো ওখানে ঐকমত্য কমিশনে যখন তারা বসলেন, সিদ্ধান্তে আসলেন, নানান কথা হয়েছে, আমাদের বিভিন্ন মহল থেকে কথা হয়েছে। বিএনপি যখন এবার নমিনেশনটা দিয়েছে, একটা উল্লেখ করবার মতো দিক দেখেন, এক পরিবার থেকে 2 জন দেয়নি, তাদেরকে কেউ না করেছে এটা করতে। অর্থাৎ তারা দেখেছেন যারা এটা করেছিলেন আগে, এক এক পরিবার থেকে স্বামী এমপি, স্ত্রী এমপি, ছেলে হচ্ছে উপজেলা চেয়ারম্যান, ছোট ভাইটা হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান, যে ওগুলোর যে একটা খারাপ পরিণতি আছে, সমালোচনা আছে, নিশ্চয়ই তারা ওখান থেকে শিক্ষা নিয়েছেন। রাস্তায় তো কেউ কোনো দাবি করেনি তাদের কাছে যে এই কাজটা করা যাবে না, কিন্তু তারা করেছেন, নিজের থেকে সৌমুটো হয়ে করেছেন। তো এটা তো পজিটিভ দিক যে উপলব্ধি করেছেন। তো সকল রাজনৈতিক দলকেই কিন্তু 24-এর 5 আগস্ট বিবেচনায় নিতেই হবে। সেটা অগ্রাহ্য করে যদি কেউ সামনে এগোতে চায় ভিন্ন ধাঁচে, এমনকি এনসিপিও 5 আগস্ট পর্যন্ত যা করেছে, এখনো যদি মনে করে যে ওই স্টাইলে তারা এগোবে, ওইটা বোধহয় বাস্তবতার সাথে খুব একটা অনুমোদন পাবে না। কারণ সময় যেমন তাদেরও পাল্টেছে, তাদের হয়তো 1 বছর বয়স বেড়েছে, 24 আর 25 আগস্ট ধরলে 100 বছর বয়স বেড়েছে। দেশের পরিস্থিতি কিন্তু বদল হয়েছে, মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, ভুল ধরতে শিখেছে। আমরা গণমাধ্যমে দেখেন, হয়তো অনেক কিছু পারি না, এই না পারার মধ্য দিয়েও কিছু কিছু কিন্তু পারছি, খুব একটা ঠেকিয়ে রাখা হচ্ছে না। আপনি টকশোর হোস্ট হিসাবে নিশ্চয়ই এটা টের পান, আপনি একটা আক্রমণের শিকার হন, কথা বলতে দিচ্ছেন অবিরাম, আপনি হয়তো গোটা অনুষ্ঠানে 2 থেকে 3 মিনিটের বেশি নেন না, কিন্তু তারপরে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে দিবে যে আপনি তো কথা বলতে দেননি। আসলে দেখা গেল যে দিব্যি সময়টা তিনি কথা বলেছেন। আমার বিরুদ্ধেও সেরকম অভিযোগ নেই, আমি চাই যারা আছেন তারাই কথা বলুক, তাদের কথা। অভিযোগ তুলতে কিন্তু কোনো ইনভেস্ট করতে হয় না, কোনো মেধাও লাগে না, অভিযোগটা তুলে দিলে হলো। তো এই সরকারের দিকেও তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, তারা আগামী নির্বাচনও কেউ করবেন না, একজন উপদেষ্টা নির্বাচন করবেন না, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য। না, 2 জন উপদেষ্টার ব্যাপারে বোধহয় তারা করবেন কি করবেন না এখন আমরা চূড়ান্ত নয়। তো তার মানে হচ্ছে রাজনৈতিক সরকার নয় এখন পর্যন্ত তারা। তো ওই 2 জন করলেও কোন দেল থেকে করবেন, কিভাবে করবেন, ভিন্ন বিষয়। তো এতটুকু তো সত্য, এই সরকারটি চলে যাওয়ার জন্যই এসেছে। কিন্তু আমরা যেভাবে আক্রমণাত্মকভাবে তাদেরকে খাবলে ধরার একটা প্রবণতা, গত 2-3 দিন আবার আপনি খেয়াল করে দেখুন যে সরকার নাকি পালায়। অর্থাৎ এই যে গুজবের হাটবাজারটা, এই গুজবের হাটবাজারের মধ্যে কখনো কখনো উপদেষ্টাদেরকে আনা হচ্ছে। তো এই প্রবণতা চলতে থাকলে, আর এই প্রবণতার ধারায় দেখা যায় এই গুজব, এই প্রোপাগান্ডা, এগুলো আস্তে আস্তে ক্যান্টনমেন্টের দিকেও চলে যায়। খেয়াল করে দেখুন, গত কয়েকদিন হয়েছে, আবার একটু থেমেছে। অর্থাৎ এই চর্চাটা বন্ধ করা উচিত, এই চর্চাটা অবশ্যই বন্ধ করা উচিত, যার যার স্বার্থে। কারণ এগুলোর পরিণতি যে ভালো হয় না, এই শিক্ষা তো প্রত্যেকের হাতে একটা আমলনামা আছে, কিন্তু আপনার আমলনামা আমার কাছে থাকা মানে তো আমার নিজেরটা ওখান থেকে বুঝতে পারি। তো তারা শুধু শেখ হাসিনা পালিয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে এগুলো বলে, যে কেন পালিয়েছে, কারা পালানোর ব্যবস্থা করেছে, তারা কার সমর্থন পেয়েছে, তো এখনকার আচরণে আবার কার ভবিষ্যতে পালাতে হয়, ওটা উপলব্ধি কিন্তু প্রত্যেকের যার যার জায়গা থেকে করার দরকার আছে। আর এটা তো মনে রাখতে হবে, নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ একটু বেশি থাকে, এটা বোধহয় একেবারে জাগতিক একটা নিয়ম। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ পুরা লিখতে হয় না, একটা স্বরে আ দেখলো মানুষ একটু তাকায় যে এটার কোনো খবর আছে নাকি আওয়ামী লীগের, বা কি বললো, কি শুনলাম। শেখ হাসিনার নামে কিছু অডিও বের হয়, শুনে কিন্তু অনেকে শুনে আবার জিজ্ঞেস করতে চায় যে এটা সঠিক কিনা, অর্থাৎ সন্দেহ থাকার পরও শোনে। এটা হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ। আবার আওয়ামী লীগ এত বড় দল, আপনি দলটাকে স্থগিত করেছেন, তৎপরতা স্থগিত করেছেন, আওয়ামী লীগের যে ভোটাররা আছে তাদেরকে তো আপনি স্থগিত রাখতে পারবেন না।